নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সরকারি প্রকল্প প্রদর্শনের জন্য বসানো এলইডি ডিসপ্লে ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি, ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। জনসাধারণের জন্য খুলে গেল দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে সরকারি প্রকল্প প্রদর্শনের জন্য বসানো হয়েছে এলইডি ডিসপ্লে, আর যাকে ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হলো। অভিযোগ, সেই ডিসপ্লে গাছের কারণে আড়ালে চলে যাচ্ছিল, আর এই আছিলাতেই নির্বিচারে গাছ কাটার মতো গুরুতর সিদ্ধান্ত নিল জেলা পরিষদ কর্তৃপক্ষ। শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনা সূত্রে খবর, এদিন জেলা পরিষদের ক্যাম্পাসের ভিতরে দাঁড়িয়ে থাকা দুটি বড় গাছ সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়। এমনকি আরও একটি গাছের বেশ কিছু অংশ কেটে ফেলার চেষ্টা চলছিল। তবে স্থানীয় বাসিন্দা তথা যুব তৃণমূল কংগ্রেসের নেতা অজয় সাহার তৎপরতায় সেটি শেষ পর্যন্ত রক্ষা পায়। অজয় সাহা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কিভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো তা সত্যি অবাক করার মতো। দেখুন, আমি এই এলাকার ছেলে, এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। আজ যখন আমি এখান থেকে যাচ্ছিলাম, আচমকা আমার নজরে পড়ে এখান থেকে 3টি গাছ, যার মধ্যে 2টি সম্পূর্ণভাবে গোড়া থেকে কেটে ফেলা হয়েছে এবং একটি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই গাছটি কাটা আটকেছি। এবং যখন জিজ্ঞাসা করেছি গাছগুলো কাটা হচ্ছে কেন, তারা কারণ দেখিয়েছে যে সেই সাইনবোর্ডগুলো নাকি ঢেকে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, ফরেস্ট ডিপার্টমেন্টের আইন অনুযায়ী যে কোনো গাছ যতক্ষণ না সিডি ড্যামেজ অর্থাৎ সাইক্লোন ড্যামেজে পড়ে যায়, ততক্ষণ সেই গাছকে সম্পূর্ণভাবে কেটে ফেলা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাইনবোর্ড ঢেকে যাচ্ছে, এই আছিলায় গাছগুলোকে গোড়া থেকে কেটে ফেলা, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন পরিবেশপ্রেমী হিসেবে আমি নিজেও আমার এলাকায় বহু গাছ লাগিয়েছি, যাদের মধ্যে অন্যতম সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো নাকি লোকে দেখতে পায় না এলইডিতে, তো সেই জন্যই নাকি গাছগুলোকে কেটে ফেলা। দেখুন, এটা যিনি বলছেন, আমার মনে হয় সেই প্রকল্পটিকে ডিসপ্লে করার জন্য আরও জেলা পরিষদে আরও অনেক জায়গা ছিল যে জায়গাগুলো তুলে ধরা যেত। সেইটা দেখানোর জন্য এই গাছটিকে সম্পূর্ণভাবে কেটে ফেলা হবে। এই গাছটি আমি ছোটো থেকে বড় হতে দেখেছি, এই গাছের মধ্যে বহু পাখির বাসা আছে। এই গাছটি যেভাবে করে কেটে ফেলালো, সেটা প্রকল্প দেখানোর আছিলায় আমি মেনে নিতে পারছি না। যদি এটা কেউ বলে থাকে, তার জবাব হতে পারে, কিন্তু আমি এলাকাবাসী হিসাবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিজে দাঁড়িয়ে থেকে অন্তত 2টি গাছ কেটে ফেলা হয়েছে এবং একটি গাছকে আমি সম্পূর্ণ কেটে ফেলা থেকে আমি বাঁচাতে পেরেছি। এবং তার জন্য আমি নিজে মনে করি যে এটা একটা সার্থক পদক্ষেপ। এই যারা কাটছিল তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং যিনি এটার দায়িত্বে ছিলেন তাকে প্রশ্ন করাতে তিনি বলছেন যে এই এলাকাটিকে নাকি অন্ধকার হয়ে যায়, সেই কারণে এই গাছগুলিকে কেটে ফেলা হয়েছে। সেক্ষেত্রে তো ডালপালা ছেড়ে দেওয়া হয়। আমি তো সেটাই প্রশ্ন করলাম যে এই গাছগুলো যেরকম ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বছরে বহুবার গাছের ডালপালা ছাঁটে যাতে শর্ট সার্কিট না হয়, এই ক্ষেত্রেও এই ডিসপ্লে করার জন্য শুধুমাত্র গাছের ডালপালাগুলোকে ছেড়ে ফেলা যেতে পারতো, সেখানে দাঁড়িয়ে গোড়া থেকে গাছটি কেটে ফেলা, এটা কি রকমের নিয়ম? তার মধ্যে জেলা পরিষদের মধ্যে একটা দায়িত্ববান দপ্তর, সেখানে দাঁড়িয়ে সভাধিপতি জানেন কিনা জানি না, বা যারা এখানে পদাধিকারী আছে তারা জানেন কিনা জানি না, যাকে ধরা হয়েছে তিনি বলছিলেন যে আমি কাটাচ্ছি। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি নাকি এখানকার প্রাক্তন কর্মী এবং আমি দেখলাম একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করছিলেন তিনি পালিয়ে গেলেন। তিনি যদি সৎভাবে কাটাচ্ছিলেন তাহলে পালিয়ে গেলেন কেন সেখান থেকে? অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের সাফাই, বিপজ্জনক অবস্থায় থাকা 2-1টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, আর বাকি গাছগুলির ক্ষেত্রে শুধুমাত্র ডাল ছাঁটার নির্দেশ দিয়েছিল বলেও তিনি জানেন। কিভাবে এর বাইরে গিয়ে গাছ কাটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি। দেখুন, আমরা জেলা পরিষদের সামনে একটা এলইডি টিভি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছি, এটা যাতে ভালোভাবে দূর থেকে রাস্তা থেকে যাতে সবাই দেখতে পারে যে উদ্দেশ্যে লাগানো, সেই উদ্দেশ্য যাতে সাকসেস হয়, এই জন্যই কিছু ডালপালা ছাঁটার কথা ছিল, কিন্তু এই যে কাটা হয়েছে সম্পূর্ণ, এটা ব্যাপারে আমি এডিএমকে জানিয়েছি, উনি দেখছেন ব্যাপারটা, আর পারমিশন কতটা কি উনি দেখছেন। গাছগুলোকে গোড়ার থেকে কাটার কথা বলেছিলেন আপনারা? না, আমরা যেগুলো খুব বিপজ্জনক সেটা 2-1টা মনে হয়, 1টা কি 2টো কাটার কথা বলা আছে, আর সবগুলো ডাল ছাটার কথা বলা আছে, ডাল ছেটে। কিন্তু দেখা গেল কোনোটাই বিপজ্জনক নেই ম্যাডাম।
সবগুলো তো সাইডে দেখছি এডিএম ওটা দেখছি ব্যাপারটা। একটা বিষয় সেটা হচ্ছে ডিসপ্লে তো এই জায়গাটায় রয়েছে, কিন্তু ওই গেটে 1 নম্বর গেটেও দেখা গেল একটা কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলা হচ্ছে, ওখানে তো কোনো ডিসপ্লে নেই। ওটা ওই ব্যাপারটা আমি দেখছি, এডিএমকে বলা আছে যে কেন ওইটা কে করলো, আমরা তথ্য নিয়ে খোঁজ নিয়ে দেখছি যে কিভাবে ওটাকে করলো। আপনাকে জানিয়ে কেউ করেনি এটা? না, আমাদের তো এমনিতে ডিসপ্লেটা যাতে ভালোভাবে দেখা যায় এইটুকু আলোচনা আমাদের হয়েছে যে এটা কি করা যাবে, কিভাবে করলে সবাই রাস্তা থেকে সবাই জিনিসটা দেখতে পাবে, আমাদের যে সরকারের যে প্রকল্পগুলো সবাই যাতে দেখতে পায়, এখানে ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে, সেটা যাতে সুন্দরভাবে হয় এটাই একটা ব্যবস্থা। ডালপালা ছেটে যাতে কিভাবে দেখানোর মানে দেখতে পায় সেটাই ব্যবস্থা করা, এটাই মেনলি ছিল। কিন্তু পরবর্তীতে গাছ কাটার মানে কয়টা পারমিশন আছে কয়টা নেই এটা আমি এডিএমকেও ফোন করলাম আপনাদের জানানোর পরে। এডিএম বলল যে ম্যাডাম পারমিশনও নেওয়া আছে, কিন্তু কতগুলো পারমিশন ওটা এডিএম দেখছে, দেখে আমাকে জানাচ্ছে। এদিকে গাছ কাটার দায়িত্বে থাকা জনৈক মনা রায় জানান, জেলা পরিষদ দপ্তর থেকে গাছগুলিকে কেটে দেওয়ার কথা বলা হয়েছিল। বলাই বাহুল্য, পরিবেশ রক্ষার বার্তা দেওয়া সরকারের উদ্যোগের মাঝেই জেলা পরিষদ ক্যাম্পাসে গাছ কেটে ফেলার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে। সরকারি প্রকল্পের প্রচারের স্বার্থে পরিবেশের বলি দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে চলছে জোরদার চর্চা। আচ্ছা, কি করছেন এখানে? এখানে ওই যে ডালগুলো কাটার জন্য আমাদের ডাকছে। আচ্ছা, ডাল কাটার জন্য তো গাছ কাটা হচ্ছে তো? ওই তো মানে গাছ তো গোড়ার থেকে কাটা হচ্ছে না, তো আগার থেকে মানে এক সাইডে ওই বোর্ড ঢাকি আছে, অফিসের বোর্ড ঢাকি আছে, তো ওটা বলছে এই সাইডের ডাল যেটা আছে ওটা কাটি। কে বলেছিল নির্দেশ? অফিসের থেকেই বলছে। আচ্ছা, কে সে? এইটা তো নাম তো জানি না দাদা, আমরা তো কাজের লোক, আমরা তো এখানকার লোক না। এই কাজে কাটার দায়িত্ব কি আপনি? হ্যাঁ, আমরা তো হাজিরা লোক। হ্যাঁ, আমরা হাজিরা লোক, মানে আপনাদেরই বলেছে গাছটা কাটতে? হ্যাঁ হ্যাঁ। কি বলেছিল কাটার জন্য? আমাদের বলছিল যে এই যে বোটের উপরে যে ডালগুলো আছে না, এক সাইড থেকে এগুলো কাটে বোটগুলো ক্লিয়ার করে। গাছ কেটে নিয়েছে বলেছিল, তো গাছের গোড়া থেকে কেন কাটছে? না, আমাদের যেখান থেকে দেখা দিচ্ছে সেখান থেকেই কাটছে। তো গোড়াও কেটেছে, এই পাশে তো গাছের গোড়া কাটা হয়নি, দেখা যাচ্ছে 3 ওটা তো ওই যে ডালের এদিকে একটা গাছের গাছগুলো গোড়া থেকে কাটা হয়েছে। কেন গোড়া থেকে কাটলেন কেন? ওনারা বলছে যে ওখানে ওইটা ভাঙিয়ে দিয়ে ওখানে গাছ লাগাবে। উনারা বলতে কে বলছে? অফিসের লোক। কেটার নাম কি? নাম তো জানি না দাদা, আমরা তো কাজের লোক, আমাদের দায়িত্ব নিয়ে আসছে। আপনাকে চিঠি দিছে? হ্যাঁ, চিঠি দিছে? না, তাহলে সরকারি দপ্তরে এভাবে কাটা যায়? গাছ কেটে দিলেন এটা তো আমরা জানি না দাদা, সরকারি দপ্তরে এটা করা যায়? তো অফিসের কাজ, আমাদের হাজিরা লোক, আমাদের লাগছে, আমরা এসে কাটি। আপনাদের কে বলেছে? গাছটা কিনছেন? অফিসের থেকেই বলছে। না কিনি। কত টাকা দিয়ে গাছ কিনেছে? এগুলো বিক্রি হয় না। তাহলে কি হয়? এগুলা আমাদের হাজিরা কাটার জন্য ডাকছে, হ্যাঁ, বলছে কাটে কুটে রেখে দাও, তোমরা হাজিরা নিয়ে চলে যাও। হাজিরা বলতে গাছগুলো কত টাকা হাজিরা? না, হাজিরা হাজিরা কত? আমাদের হাজিরা দিবে। এই গাছগুলো বিক্রি কত টাকা? 700 টাকা করে হাজিরা। কতজন কাজ করছেন? 400। কে দিবে হাজিরাটা? অফিসের থেকে দিবে। ধীমান রায়ের রিপোর্ট। দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়ন সম্পন্ন হলো। আনুষ্ঠানিকভাবে খুলে গেল মন্দিরের দরজা। রাজগঞ্জের শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হলো। গত 10 তারিখ জলপাইগুড়ি থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৌন্দর্যায়ন পরিকাঠামোর উদ্বোধন করেছিলেন। পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক জানিয়েছেন, 2 শতাধিক বছরের পুরনো এই মন্দির বহু ধর্মপ্রাণ মানুষ আর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 7 বছর আগে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল মন্দির। পরে রাজ্য সরকারের উদ্যোগে একই আদলে পুনর্নির্মাণ করা হয় মন্দির এবং মূর্তির। আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের শিকারপুর চা বাগানের ভিতরে 200-250 বছরের দেবী চৌধুরানী ভবানী পাঠকের পুরানো একটা মন্দির ছিল, কিন্তু হঠাৎ 2018 সালে 16ই ফেব্রুয়ারি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তার জন্য ভস্মীভূত হওয়ার পরে তার পুনরায় আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম যে এই মন্দিরটা যে পুনরায় যেরকম মন্দির ছিল সেরকম যে পুনরায় নির্মিত করায়। তার জন্য কিন্তু 2022 সাল 13ই অক্টোবর আবার নতুন করে যে সাজে আপনারা যেটা মন্দিরটা দেখছেন সেই পুরানো আদলে এবং পুরানো আদলে যে ভবানী পাঠক দেবীচরণের যে মূর্তিগুলো দেখছেন সেই পুরানো আদলে
2022 সাল 13 অক্টোবর এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত হয় সমস্ত বিগ্রহ দিয়ে, ধপানি পাঠ দেবী চরণী তার মূর্তি যেগুলো আছে। কিন্তু তারপর 2022-23 নির্বাচন গেল, 24-এ নির্বাচনের পরে বিশেষ করে তখন গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি ছিল, তখন যেটা আমি চিন্তা করলাম যে এই মন্দিরটা আরো যাতে সৌন্দর্যন করা যায় কি করে, তার একটা আমরা বোর্ডে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডে আমরা পাস করে নিলাম। তাতে কি করা হলো যে 1 কোটি টাকা ব্যয়ে যেখান থেকে মেন রাস্তা থেকে সোলার লাইট থেকে শুরু করে তারপরে যে রাস্তাটা, এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা করে চারপাশে দেওয়াল প্রাচীর ছিল না, প্লাস লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলাম। জিডিএ গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটা সৌন্দর্যন করা হয়েছে। তার জন্য 10 আমাদের সেপ্টেম্বর আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়িতে এসেছিলেন। উনি সেদিন এই যে পুনরায় যে সৌন্দর্যন করা হলো উনি উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধন করেছেন তার জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমাদের গাজলডোবা ডেভেলপমেন্ট যে চেয়ারম্যান আমাদের ডিএম ম্যাডাম এবং এক্সিকিউটিভ অফিসার এসডিও, আমরা চিন্তা করলাম যে এটা তো উদ্বোধন হয়ে গেল, কিন্তু পুনরায় পূজা দিয়ে যাতে আমরা উদ্বোধন করতে পারি। তখনই ঠিক হলো আজকে 20 তারিখ আমরা 11টা-12টার সময় পূজা দিয়ে সাধারণ পাবলিকের জন্য, তখন কিন্তু এটা বন্ধ ছিল, তো ওটা কমপ্লিট হয়ে গেছে, সাধারণ পাবলিক বা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসিইউ ইউনিট, আইসিইউ ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, সকলকে পরিবারের সকলকে নিয়ে পূজাতে আনন্দে কয়টা দিন সবাই সুখে শান্তিতে কাটান, শুভেচ্ছা রইল সকলকে। ধন্যবাদ। বলবো মনসুন ওয়েদার চলছে, সাবধানে থাকবেন। একটাই কথা বলবো, ডেঙ্গু এবং তার সঙ্গে অনেক রকম জ্বরের উপদ্রব আছে। বাচ্চাদের মশারি নিচে শোবেন এবং আপনারাও শোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশ, যাতে কোথাও জলাজল না থাকে। শারদ শুভ, সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর অগ্রিমই বলছি শুভ শারদীয়া এবং শুভ দীপাবলি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমত আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বিশেষ করে বাংলার দুর্গাপুজো, বাংলার বাঙালির শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোগুলো 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় যে বিশেষ করে মানুষের একটা পুজো করতে যে পেশাটা সেটা কমে গেছে, সেজন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। সর্বোপরি এলাকাবাসী, জলপাইগুড়ি জেলাবাসীকে প্রত্যেকেই বলবো, শারদীয়া উৎসব আমাদের সর্বস্তরের মানুষ আমরা এই শারদীয়া পুজোকে, শারদীয়া উৎসবে আমরা পালিত করি। সবার শারদীয়া উৎসব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, মা যেন সকলকে ভালো রাখে। আর প্রত্যেকে বিশেষ করে আমি যখন জলপাইগুড়ি জেলার যুব সভাপতি, সেই যুব সমাজকে একটা অনুরোধ করবো যে বিশেষ করে এই পুজো আসলে, পুজোর মরশুম আসলেই 2-3 করে মোটরসাইকেলে প্রচুর গতিতে যায়। আমি প্রত্যেকে যুব সমাজকে অনুরোধ করবো সেই জায়গায় যেন বাধ্যতামূলক হেলমেটটা মাথায় লেগে যায়। তার কারণ হচ্ছে পুজো আমরা যতটাই ব্যস্ততায় কাটিলে কেন, আমরা মাটির নির্মিত মা দুর্গাকে আমরা পুজো করছি। সেখানে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অর্থাৎ অঞ্জলি নিবেদন করছি, মাকে আমরা ডাকছি এলাকার যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কোনো একটা সন্তান যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, সেই বাড়ির জাগ্রত দুর্গা অর্থাৎ আমাদের বাড়ির দুর্গা, সেই বাড়ির মাটা কিন্তু
সেখানে দুশ্চিন্তায় বা সেটা আতঙ্কে কাটবে। সেজন্য প্রত্যেক যুব সমাজকে অনুরোধ করবো, অবশ্যই দুর্গাপুজোয় যখন বেরোবেন অবশ্যই যেন মাথায় হেলমেট দিয়ে যুব সমাজ যেন এবার পুজো পরিক্রমা করেন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি পুজো কমিটিদের হাতে তুলে দিলেন পুজো অনুদানের চেক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। প্রশাসনের নিয়ম মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা তা একই সঙ্গে নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার ময়নাগুড়ি ধূপগুড়ি শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। এদিন প্রথমে ময়নাগুড়ি এবং পরে ধূপগুড়ি শহরের একাধিক বিগ বাজেটের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ কর্তারা। পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল আর যানজট যাতে না হয় সে বিষয়ে আলোচনা হয়। এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে ময়নাগুড়িতে ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী প্রমুখ। অন্যদিকে ধূপগুড়িতে জেলা পুলিশের সঙ্গে ছিলেন মহকুমা শাসক পুষ্পা দেলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা, ধূপগুড়ি থানার আইসি, দমকল আধিকারিক এছাড়াও অন্যান্যরা। বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ির বেশ কিছু পুজো কমিটির হাতে সরকারি চেক তুলে দেওয়া হয়। আজকে আমরা যত বড় বড় পূজা আছে সব পূজাতে ভিজিট করা হচ্ছে, জয়েন্টলি ভিজিট হচ্ছে। এর মধ্যে পুলিশ আছে, ট্রাফিক আছে, তার মধ্যে সিভিল ডিপার্টমেন্ট আছে, ফায়ার ডিপার্টমেন্ট আছে, WBCSS আছে। তো সবাই মিলে একসঙ্গে চেক করা হচ্ছে। মেন মূলত আমরা দেখছি কি যারা পূজা দেখতে আসবে ওনাদের সেফটি সিকিউরিটিটা দেখা উচিত। সব পূজার মধ্যে এন্ট্রি এক্সিট কীরকম আছে ওখানে এই সব জিনিসটা দেখা হচ্ছে। পূজা কমিটির সঙ্গে আমরা কথা বলেছে আর আমরা আগে থেকেই যখন পূজার কাজ শুরু হয়ে গেছে তখন থেকে আমরা ভিজিট করে বারবার ভিজিট করেছে। তো নিশ্চয়ই এখন যারা আমরা নিয়ম বলেছিল সেভাবে করা হচ্ছে। अगर কোনো দরকার হবে চেঞ্জেস হওয়া সেটা আমরা পূজা কমিটিকে বলে দিচ্ছি। এন্ট্রি এক্সিটটা ভালো করে থাকা, CCTV লাগানো হোক, প্রপার আলো হোক, অনেক জায়গাতে এন্ট্রি এক্সিটের দুদিকে আলো হোক, সব CCTV হোক, এইসব জিনিসটা আমরা সবাইকে বলা আছে। আর এটা দেখা হচ্ছে কি এই কাজটা হচ্ছে কি না। তো দেখা যাচ্ছে সবাই ভালো করে কাজ করছে। তার সত্ত্বে গভর্নমেন্ট থেকে যারা যে পূজার অনুদান দেওয়া হচ্ছে সেই চেকটা আমরা ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছে। আজ থেকেই সব জায়গা থেকেই পূজা পান্ডালে ভিজিট করে ওখানে চেক দেওয়া হচ্ছে। এইভাবে পূজার প্রস্তুতি সব দিকেই চলছে। আমরা সবাই প্রস্তুত আছে। আপনার মাধ্যমে আমি সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পূজা ভালো আনন্দতে কাটুন, সবাই ভালো করে পূজার আনন্দ নেবে, এটাই আমাদের কামনা। স্যার, ধূপগুড়িতে জাতীয় সরকারের পাশে বেশ কিছু পুজো মণ্ডপ রয়েছে, তাদেরকে সেই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবেই। পূজা কমিটিকে আমরা বলেছি কি যেখানে আমাদের একদম রাস্তায় উপরে হাইওয়ে উপরে পূজা আছে ওরা কোনোভাবে রাস্তাকে আটকাবে না। ওরা নিজস্ব যে জায়গা আছে ওই মধ্যে পূজা করবে। ওনাদের নিজস্ব ভলেন্টিয়ারই থাকবে, তার সঙ্গে পুলিশ থাকবে। এভাবে আমরা নিশ্চয় করবো কি পূজায় ভালো করে হবে আর রাস্তায় যেটা আছে ওটা রাস্তাঘাটে বাহন চলাচলই ঠিকভাবে হবে, এটা আমরা সবাইকে বলবো। ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল ভোরের আলো থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শাহডাঙ্গি সংলগ্ন ক্যানাল মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা অমন শেখ এবং হামিদুর রহমান। তারা মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহডাঙ্গি এলাকায় দুজন সন্দেহভাজন ব্যক্তিদের দাঁড় করানো হয়। তাদের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে প্রায় 500 গ্রাম তারও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সরকারি প্রকল্প প্রদর্শনের জন্য বসানো LED ডিসপ্লে ঘিরে বড়সড় বিতর্ক সৃষ্টি। ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে।
জনসাধারণের জন্য খুলে গেল দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।